আপনাদের স্বাগত জানাই। আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। আমি সবসময় বলি যে গণতন্ত্রের জন্য রাজনীতি দরকার, রাজনৈতিক দল দরকার, রাজনৈতিক নেতৃত্ব দরকার। তাদের ছাড়া গণতন্ত্র হয় না। আর একটা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে উন্নততম বা উন্নততর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত পৃথিবীতে নেই। নানা রকমের ব্যবস্থার কথা আমরা শুনেছি, এক্সপেরিমেন্ট দেখেছি এবং সেগুলোর ব্যর্থতা আমরা দেখেছি। গণতন্ত্রেরও অনেক রকমের দুর্বলতা আছে, দুর্বল দিক আছে, কিন্তু এর চাইতে ভালো কিছু এখন পর্যন্ত পৃথিবীতে দেখা যায়নি। সো আমরা যখন রাজনৈতিক দলের কথা বলি, রাজনৈতিক দল কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরে করা যাবে কোনো এক সময়। কিন্তু আজকের বাস্তবতায় আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দল বা আরো বিশেষ করে বললে প্রধানতম রাজনৈতিক দল, তাদেরকে আমরা আসলে অ্যাক্টিভ দেখতে চাই। আবার অ্যাক্টিভ মানে এই না যে তারা সবসময় রিঅ্যাক্টিভ থাকবেন, তাদের আমরা আসলে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। মিউ মিউ করে রাজনীতি হয় না, কিন্তু আমরা অনেক দলের রাজনীতির মধ্যে এখন একটা মিউ মিউ ভাব দেখতে পাই। কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু বাস্তবতাটা এটাই। এমন একটা রাজনৈতিক আবহের মধ্যে আছি আমরা অনেকদিন যাবৎ। কেউ বুঝুন বা না বুঝুন, কেউ স্বীকার করুন বা না করুন, বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত রাজনীতি, গুপ্ত প্রচারণা এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমন কিছু অচেনা শক্তি যারা অনেক সময় রাজনীতির কথা বলে না, অনেক সময় রাজনৈতিক দলের পরিচয় দেয় না, কিন্তু তাদের কর্মকাণ্ড পুরোপুরি রাজনৈতিক এবং তারা আসলে এমন একটা ভাব ধরে তাদের ক্রিয়াকর্ম চালায় যাতে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে শক্তিমান রাজনৈতিক দলগুলো সাইড লাইনে বা জনপ্রিয় রাজনৈতিক দলগুলো সাইড লাইনে চলে যায়। এটা আমাদের মূলধারা রাজনৈতিক শক্তিগুলো অনেক সময় বুঝতে পারে না। এই যে ধরেন, আমি অনেকদিন ধরেই বলছি যে আমি আসলে নির্বাচনটা দেখি না, কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমার কথা শুনে থাকেন, তাহলে আমি যে নির্বাচনটা সবার আগে চাইছি এবং বলছি যে বাংলাদেশের নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নেই, সেই আমি কিন্তু বলছি যে নির্বাচনটা আমি দেখি না। কিন্তু এর মানে এই নয় যে আমি নির্বাচন চাই না। আমি নির্বাচন চাই সবার আগে। আমি নির্বাচনটা মনে করি 90 দিনের মধ্যে করা সম্ভব। কেন হবে না, কেন দেখি না, সেগুলো আমি বোঝাবার চেষ্টা করছি, বলবার চেষ্টা করছি, কিন্তু যাদের আসলে বোঝা দরকার তারা খুব একটা বুঝতে চান না। সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দলের একটা তাদের যুব সংগঠনের সভায় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি কারো নাম ধরে কথা বলতে চাই না। যারা সরকারের অত্যন্ত কাছাকাছি, যারা জুলাই আগস্টের আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যদিও কেউ কেউ তাদের ভূমিকা নিয়ে নানা রকমের প্রশ্নও তোলেন, তাদের বক্তব্য যদি এক এক করে আপনি শোনেন তাহলে দেখবেন, এবং তারা স্পষ্ট করেই বলছেন, একজন তো স্পষ্ট করেই বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তারা বলছেন যে জুলাই ঘোষণা যা হয়েছে তো হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না। তাদের কথাবার্তায় গণপরিষদের নির্বাচনের কথাও শোনা যাচ্ছে এবং তারা মূলধারার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে এই বার্তাও দিচ্ছেন যে আপনাদেরকে অনেক ছাড় দিয়েছি, আর কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে অবশ্য তাদের কথার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশনও আছে। আবার তারা জাতীয় ঐক্যের কথাও বলছেন, ছাড় দিয়ে এটি ঐক্য। এটা আমি অবশ্য বুঝিনি, এটা কি আসলে ওই নির্বাচনে আসন ভাগাভাগির ছাড় দিয়ে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে? এবং তাদের কথার মধ্যে আগ্রাসী ভাব লক্ষ্য করা গেছে, বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ। তারা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করেছেন, তারা গণমাধ্যমকে যেভাবে শাসিয়েছেন বা আক্রমণ করেছেন, এগুলোর মধ্যে লেশমাত্র গণতন্ত্রের ছোঁয়া আমি পাইনি। তো আপনি যদি বলেন গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা, আপনার আচার আচরণ কথাবার্তার মধ্যে সহিষ্ণুতা, সহমর্মিতা, সহনশীলতা, ভিন্ন মতকে অ্যাকসেপ্ট করবার প্রবণতা, সেটা থাকতে হবে।
কিন্তু আমি সেটা দেখতে পাইনি একেবারেই। আবার তাদের কিছু কিছু মেন্টর আছেন, সেই মেন্টররা কি বলছেন, সেই মেন্টরদের কেউ কেউ আবার এটা বলছেন যে নির্বাচনের ফলাফল, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে অপ্রত্যাশিত ফলাফল হবে। মানেটা কি? মানেটা হচ্ছে একটা পারসেপশন এখন তৈরি হয়েছে। সার্ভে টার্ভে তো বলে, হ্যাঁ সার্ভে বলে যে বিএনপির ভোট কমছে, আওয়ামী লীগের ভোট কমছে, জামাত খুব ক্লোজ হয়ে যাচ্ছে, বিএনপির মানুষ এখন ডিসাইড করতে পারছে না কাকে ভোট দেবে। গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূরের বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে মানুষ আসলে আর বিএনপি আওয়ামী লীগকে চায় না, সেটাই এখন এইসব জরিপের ফলাফলে প্রমাণিত। তাইটা আসলে কাকে? ওই যে মেন্টর একজন বলছেন বা একাধিক মেন্টর বলছেন যে অপ্রত্যাশিত ফলাফল হবে, যেটা এর আগেই দু একদিন আগেই আমার ভিডিওতে বলছিলাম, অনেকেই পরে করছেন পুরো ফল যাবে উল্টে, যেমনটা 1991 সালে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে হয়েছিল। আওয়ামী লীগ ভেবেছিল তারা জিতবে, গোটা দেশবাসী ধারণা করছিল তারা জিতবে, কিন্তু নীরবে ভোটাররা তাদেরকে প্রত্যাখ্যান করে বিএনপিকে জিতিয়েছিল। আবার এবার যেমন বিএনপি খুবই অতি উৎসাহী, ভাবটা এমন ক্ষমতায় চলেই গেছেন, হোক না আরো কিছুটা দেরি, অসুবিধা কি আছে, সুযোগ সুবিধা তো পাওয়াই যাচ্ছে কিছু না কিছু, আর জিতবো তো বটেই। কিন্তু ওই 91-এর পুনরাবৃত্তি আমি ধারণা দিচ্ছিলাম যে কেউ কেউ মনে করছেন সেবার তো হয়েছে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের জনগণ প্রত্যাখ্যান করেছে, এবার না হয় একটু ম্যানিপুলেট করে টোরে আওয়ামী লীগ তো বিদায়, বিএনপিকে বিদায় করা যাক, তারপরে পছন্দের মতো রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসা যাবে। আর ক্ষমতায় গেলে যা করা যায়, যা করা হবে, সবকিছু উলট পালট করে দিয়ে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, চেতনা, সব এলোমেলো উলট পালট করে দিয়ে কিছু একটা করা যাবে। ভীতিটা আসলে এই জায়গায়। যারা মনে করছেন যে সবকিছু ছিমছাম শান্তিপূর্ণ হবে, আমি দেখছি দেশটা আসলে ক্রমশ অশান্ত হয়ে উঠছে, অস্থির হয়ে উঠছে। চারিদিকে নানা দিকে নানা রকমের সংঘাত, দলে দলে, দলের অভ্যন্তরে, এগুলো ক্রমশ বাড়তে থাকবে। কোন দলের হয়ে কে কি করছে, বিএনপির মধ্যে কখন শিবির ঢুকবে, কখন এনসিপি ঢুকবে বা কখন ছাত্রলীগ ঢুকবে, আপনি নিশ্চিত না। ছাত্রলীগের নামে কখন শিবির, বিএনপি, এনসিপি বা অন্য দল কিছু করবে আপনি বলতে পারবেন না। এমনকি জামায়াতের মধ্যেও কখন বিএনপি বা ছাত্রলীগ ঢুকে কিছু করবে সেটাও নিশ্চিত নয়। আর এনসিপির মধ্যে ঢুকে অন্যরা অনেক কিছু করতে পারে। আমি একটু ভারসাম্য বজায় রাখবার জন্য কথাগুলো এভাবে বললাম, যেটা আপনাদের বুঝে নেওয়া আপনারা সেটা বুঝে নেবেন। মূল কথা যেটা এই সরকারের সমর্থকদের বলতে চেষ্টা করছেন, এখন সরকারটা আসলে ব্যর্থ। দেখবার দৃষ্টিভঙ্গি, বলবার ভাষা হয়তো ভিন্ন, কিন্তু বাস্তবতা এটাই। একদম শুরুর দিন থেকে নানা রকমের গলদ। এখন সংস্কার কমিশন বলেন, ঐক্যমত্য কমিশন বলেন, সবাই দিক বিদিক, জ্ঞান শূন্য, ভাবনায় কুলোতে পাচ্ছেন না কোথায় গিয়ে আসলে ইতিটা টানবেন। কিন্তু নানা রকমের চেষ্টা আমরা লক্ষ্য করছি, সেই সব চেষ্টা একাডেমিক্যালি দেখলে খুব ভালো চেষ্টা মনে হয়, কিন্তু আমি আর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন না তুলে বলি ফলাফল যেটা আমি দেখতে পাই, এই সমস্ত প্রক্রিয়ার ফলাফলটা আসলে গণতন্ত্রের বিপক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে। আমরা শুনছি, এবং ওই যে একটা সভার কথা বললাম, ওই সভায় শুনলাম যে জুলাই অগাস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সংবিধান বদলে ফেলা, জুলাই আগস্টের আকাঙ্ক্ষা ছিল সংস্কার। আমি এগুলো শুনি না। আমিও সংস্কার চাই, আমিও সংবিধানের ভেতরকার সংস্কার চাই, প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার দরকার, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার। কিন্তু এর মানে এই নয় যে
ওই আন্দোলনে এটা ছিল। ওই আন্দোলন তো স্বতঃস্ফূর্ত, নানা মহল থেকে নানা মানুষ এসে এক জায়গায় যুক্ত হয়েছেন, কারোর সঙ্গে কারো মিল নেই, কারোর সঙ্গে কারো পরিচয় নেই, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। ঘটে যাবার পরে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীলরা এবং যে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা এক জায়গায় হয়ে আসলে দেশটাকে কোথায় নিয়ে যাওয়া উচিত, গণতন্ত্রে উত্তরণের পথটা কি, সেটা নির্ধারণ করা উচিত ছিল প্রথমে, কিন্তু কেউ করেননি। সবাই গা ছেড়ে হাত ছেড়ে বাঁচবার চেষ্টা করেছেন এবং ফলে যা হবার তাই হয়েছে। সময় খুব কম, আমি মনে করি এখান থেকে ঘুরে দাঁড়ানো একেবারে অসম্ভব সেটা নয়, তবে তার জন্য যা করা সেটা আসলে যাদের করবার দায়িত্ব তাদেরই করতে হবে। এই দায় জনগণের উপরে চাপিয়ে, গণমাধ্যমের উপরে চাপিয়ে বা আমাদের মতো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিয়ে এর মীমাংসা হবে না। যারা স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার, তাদের কি আসলে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনটা তারা কিভাবে নির্মাণ করতে চান। যদি ইতিবাচক ধারায় পরিস্থিতি নিয়ে যেতে তারা ব্যর্থ হন, তাহলে বিপদটা দেশের জনগণের তো বটেই, এইসব প্লেয়ারদের সবার। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।